আমরা এখন একটি কেস স্টাডি করব। সেই কেস স্টাডি আজকে প্রথম অংশ হবে এবং এরপর আরও কয়েকটি ভিডিওতে সম্পূর্ণটা করানো হবে। এটি হচ্ছে একটা রিটার্ন আপনাদেরকে সম্পূর্ণরূপে দেখানো হবে। ভ্যাট রিটার্ন মান্থ ওয়াইজ, মানে প্রথম মাসের ট্রানজ্যাকশানগুলোর আজকে আমরা ইম্প্যাক্ট দেখব। নেক্সট ভিডিওতে আমরা দেখব এর পরের মাসের, এভাবে মানে মাস টু মাস কীভাবে যাবে সেটা আমরা দেখব। এই কেস স্টাডিটা নেওয়া হয়েছে যে বই থেকে, সে বইয়ের নাম হচ্ছে ব্যবসায় ভ্যাট আইনের প্রয়োগ। বইটি লিখেছেন মোহাম্মদ মশিউর রহমান, মোহাম্মদ তারেক হাসান, মোহাম্মদ বদরুজ্জামান মুন্সি এবং মোহাম্মদ আবদুল্লাহ আরমান। তো আমরা এটা শুরু করি। একটি ইলেকট্রনিক্স পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে মেসার্স এবিসি ইন্ডাস্ট্রি লিমিটেড জুলাই 2020 মাসে মূসক নিবন্ধন গ্রহণ করে একটি উত্তম কর প্রতিপালনকারী প্রতিষ্ঠান হিসেবে অর্থনৈতিক কার্যক্রম শুরু করতে চায়। প্রতিষ্ঠানটি ইলেকট্রনিক পণ্য উৎপাদনপূর্বক সরবরাহ করতে চায়। নিম্নে প্রতিষ্ঠানটির মাসওয়ারি অর্থনৈতিক কার্যক্রমের বিবরণ প্রদান করা হলো। সে অনুযায়ী নিবন্ধন গ্রহণ পরবর্তী প্রতিকর মেয়াদের জন্য মেসার্স এবিসি ইন্ডাস্ট্রি লিমিটেড নামীয় প্রতিষ্ঠানের জন্য আইনানুগভাবে প্রযোজ্য উপকরণ কর রেয়াত গ্রহণ, বৃদ্ধিকারী ও হ্রাসকারী সমন্বয় গ্রহণ, উৎসে কর্তনসহ অন্যান্য বিধিবিধান প্রতিপালনপূর্বক একটি দাখিলপত্র প্রস্তুত করতে হবে। বেসিক্যালি এবিসি ইন্ডাস্ট্রি লিমিটেড ওনারা একটি ইলেকট্রনিক পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান এবং তাদের যে মাসিক কার্যক্রম আছে সেই ভিত্তিতে ভ্যাট রিটার্ন কীভাবে হবে সেটি আমাদেরকে দেখাতে বলছে। তাহলে প্রথমে আমাদেরকে দেখতে হবে যে জুলাই 2020 মাসে কী কী ঘটনা ঘটেছে যেটার ইম্প্যাক্ট ভ্যাট রিটার্নে আসবে। এরপর আমরা রিটার্ন প্রিপারেশনে যাব। জুলাই 2020 মাসে সংগঠিত অর্থনৈতিক কার্যক্রমের বিবরণ। 10 জুলাই 2020 খ্রিস্টাব্দ তারিখে নিবন্ধনপ্রাপ্ত, মানে ওনারা ভ্যাট রেজিস্ট্রেশন নিছেন 1 জুলাই 2020। 10ই জুলাই 2020 ওনারা নিবন্ধন নিয়েছেন। 12 জুলাই 2020 খ্রিস্টাব্দ তারিখে চীন হতে যন্ত্রপাতি ও যন্ত্রাংশের আমদানির জন্য এলসি স্থাপন। 12 জুলাই 2020 তারিখে ওনারা একটি এলসি করছেন, চীন থেকে ইম্পোর্ট করবেন মেশিনারিজ। 3 কারখানাস্থ অফিস কক্ষের জন্য 2 লাখ টাকার আসবাবপত্র ক্রয় 2 লাখ টাকার আসবাবপত্র ক্রয় করেছেন এবং এটা কিন্তু ইনপুট হবে না, কারণ ইনপুটের যে ডেফিনেশন দেয়া আছে সেখানে আসবাবপত্র নেই এবং ফিক্সড অ্যাসেট সাধারণত ইনপুট হয় না। সো এখানে কোনো ধরনের রিবেটও আসবে না। সো দেয়ারফর এটা আমাদের দেখানোর কিছু নাই ভ্যাট রিটার্নে। 4 নাতাশা ইন্ডাস্ট্রিজ নামীয় উৎপাদনকারী প্রতিষ্ঠানকে কাঁচামাল বাবদ মূসকসহ 2 লাখ টাকার বিল পরিশোধ। তাহলে তিনি কোনো একটা প্রতিষ্ঠান থেকে কাঁচামাল কিনেছিলেন, ইনপুট, অবশ্যই যেহেতু কাঁচামাল সেহেতু এটা ইনপুট, এবং তাদেরকে সে কাঁচামালের বিপরীতে 2 লক্ষ টাকার বিল পরিশোধ করেন। 5 কারখানাস্থ অফিস কক্ষে ব্যবহারের নিমিত্ত ফটোকপি, ফ্যাক্স, কম্পিউটার, এয়ার কন্ডিশনার, ফ্যান ইত্যাদি জাহান ব্রাদার্স নামীয় সরবরাহকারী হতে ক্রয়পূর্বক 2 লাখ টাকার বিল পরিশোধ। তাহলে এইসব জিনিস কিনছেন জাহান ব্রাদার্স থেকে, ওদেরকে 2 লক্ষ টাকার বিল পরিশোধ করছেন। এখানে প্রথমে উল্লেখযোগ্য হচ্ছে এগুলো ইনপুট নয়, কারণ এই যে ফ্যাক্স, ফটোকপি, বিল, এয়ার কন্ডিশনার এগুলো ইনপুটের ডেফিনেশনে আসে না। দ্বিতীয় লক্ষণীয় বিষয় হচ্ছে এখানে বলছে সরবরাহকারী হতে এটি কিনছে, এবং আমাদের এই কেস স্টাডিতে এই জাহান ব্রাদার্সকে যোগানদার বা প্রকিউরমেন্ট প্রোভাইডার হিসেবে বিবেচনা করা হয়েছে। তো আমরাও ওভাবেই বিবেচনা করব। ধরে নিলাম জাহান ব্রাদার্স যোগানদার এবং সেখান থেকে এগুলো আনা হয়েছে, কারণ ইউজুয়ালি দেখেন সেম কোম্পানি জাহান ব্রাদার্স কিন্তু ফ্যাক্সও বিক্রি করতেছে, ফটোকপি মেশিনে বিক্রি করতেছে, আবার কম্পিউটার, এসি, ফ্যান বিক্রি করতেছে, কিন্তু ওরা কিন্তু কোনো ইলেকট্রনিক্স কোম্পানি না। তাহলে বুঝতে হবে যে তারা নিশ্চয়ই প্রকিউরমেন্ট প্রোভাইডার হিসেবে কাজ করতেছে। এখানে যদি বলতে যে ট্রান্সকম লিমিটেড থেকে এগুলো আনা হয়েছে বা ফিলিপস থেকে আনা হয়েছে, ঠিক আছে, তখন আমরা বুঝতাম কি যে না, এটা হচ্ছে যে আমি ইয়া থেকে ম্যানুফ্যাকচারার থেকে আনছি বা সাপ্লায়ার থেকে আনছি। তো এখানে তো যেহেতু জাহান ব্রাদার্স বোঝা যাচ্ছে এটা কি প্রকিউরমেন্ট প্রোভাইডার। 6 উৎপাদিত
ইলেকট্রিক পণ্যের গুণগত মান পরীক্ষার জন্য কারখানাস্থ টেস্ট ল্যাবরেটরির জন্য XY ডিজিটেক নামীয় উৎপাদনকারী প্রতিষ্ঠান হতে 1.5 লাখ টাকার ল্যাবরেটরি ইকুইপমেন্ট ক্রয়। ল্যাবরেটরি ইকুইপমেন্ট ক্রয় এটা ইনপুট হবে আমার ক্লায়েন্ট এবিসির জন্য, কারণ এটা হচ্ছে আমার মাল পরীক্ষার জন্য এটা আমি কিনছি। দ্যাট মিনস এটা আমার ব্যবসা কার্যের সঙ্গে সম্পর্কযুক্ত, তাহলে সেটা অবশ্যই ইনপুটের ডেফিনেশনের মধ্যে চলে আসবে। তাহলে এবার এই হচ্ছে আমার জুলাই মাসের ট্রানজ্যাকশন ওভারঅল। আমরা কিন্তু ভ্যাটের ক্ষেত্রে আমাদের এরকমই হয় যে 1 মাসের টোটাল ট্রানজ্যাকশন আমরা নিই এবং সেভাবে ওই ট্রানজ্যাকশন থেকে আমরা ভ্যাট রিটার্ন প্রিপেয়ার করি। তাহলে এই ট্রানজ্যাকশন থেকে কীভাবে ভ্যাট রিটার্নে ইম্প্যাক্ট আসবে সেটা আমরা এখন দেখব। জুলাই 2020 মাসের এবিসি ইন্ডাস্ট্রি লিমিটেডের দাখিলপত্র, মানে ভ্যাট রিটার্ন ভ্যাট 9.1, শুরুতেই ভ্যালুয়েটেড ট্যাক্স রিটার্ন ফ্রম রুল নাম্বার 47(1) থাকবে। ট্যাক্স পেয়ার ইনফরমেশন হচ্ছে পার্ট 1 একটা ভ্যাট রিটার্নের। সেখানে থাকে সেই কোম্পানির বিন নাম্বার, কোম্পানির নাম, অ্যাড্রেস, কী ধরনের কোম্পানি, কি প্রাইভেট কোম্পানি নাকি পাবলিক কোম্পানি নাকি প্রপার্টারশিপ মানে তো কোম্পানি হবে না, মানে কী ধরনের এন্টাইটি সেটা লেখা থাকে, এবং ইকোনমিক অ্যাক্টিভিটি লেখা থাকে। তো ইকোনমিক অ্যাক্টিভিটি খেয়াল করেন, এখানে হচ্ছে ম্যানুফ্যাকচারার, কারণ আমার কোয়েশ্চেনে দেওয়া আছে যে আমি এই যে এবিসি ইন্ডাস্ট্রির কাজ করতেছি তারা ইলেকট্রনিক্স উৎপাদন করে, সো তারা হচ্ছে ম্যানুফ্যাকচারার। এরপর আসেন রিটার্ন সাবমিশন ডাটা পার্ট 2 রিটার্নের। ট্যাক্স পিরিয়ড কোনটা আমাদের জুলাই 2020-এর জন্য আমরা এখন রিটার্ন সাবমিট করতেছি। 2 হচ্ছে টাইপ অফ রিটার্ন, এখানে হচ্ছে মেইন বা অরিজিনাল রিটার্ন, যেটা আমরা টিকমার্ক দিব, কারণ আমাদের এটা হচ্ছে নর্মাল রিটার্ন বা মেইন রিটার্ন। তো এটা মেইন বা অরিজিনাল রিটার্ন আমরা টিকমার্ক দিব। এছাড়া আমরা যদি লেটে রিটার্ন দিতাম তাহলে বি দিতাম, আমরা যদি সংশোধন করে রিটার্ন দিতাম তাহলে সি দিতাম, আমরা যদি অল্টারনেটিভ বা এডিশনাল মানে একটা রিটার্নের সঙ্গে আরেকটা এডিশনাল দিতাম তখন আমরা ডি দিতাম। 3 হচ্ছে এনি অ্যাক্টিভিটিস ইন দিস ট্যাক্স পিরিয়ড, মানে জুলাই 2000 মাসে আপনার কোনো অ্যাক্টিভিটিস হয়েছে কি না। অবশ্যই আমরা কোয়েশ্চেনে দেখেছি যে আমাদের অ্যাক্টিভিটিস হয়েছে, সুতরাং আমরা ইয়েসের উপর টিকমার্ক দিব। এবং 4 হচ্ছে ডেট অফ সাবমিশন। আমরা কি জানি জুলাই মাসের রিটার্ন কখন সাবমিট করতে হবে, আগস্ট মাসের 15 দিনের মধ্যে। তো তাইলে উনি এটা সাবমিট করেছেন কখন, 16 আগস্ট 2020-এ, 15 দিনের মধ্যেই সাবমিট করেছেন। 1 তারিখ থেকে ধরলে কিন্তু 16 আগস্ট করলে ওইটা 15 দিনের মধ্যে সাবমিট হয়ে যায়। এবার হচ্ছে পার্ট 3 সাপ্লাই বা আউটপুট ট্যাক্স। যেহেতু এই মাসে জুলাই মাসে ওনার কোনো সেলস ছিল না এবিসি ইন্ডাস্ট্রিজের, তাহলে আমার এখানে আউটপুট ট্যাক্সে কোনো ইম্প্যাক্ট নাই। আমরা পরের মাসে আউটপুট ট্যাক্স পাবো যখন আমরা পরের মাস নিয়ে নেক্সট ভিডিওতে আলোচনা করব। তাহলে পার্ট 3টা এখানে শেষ। পার্ট 4 হচ্ছে পারচেস বা ইনপুট ট্যাক্স। এটা কি, এটা হচ্ছে যেগুলো তিনি রিবেট পাবেন। তো পারচেসে অনেকগুলো অংশ আছে। আমার অংশটা 2টা জায়গা থেকে আসছে। একটা হচ্ছে এখানে পয়েন্ট নাম্বার 3, যে কারখানাস্থ অফিসে, পয়েন্ট নাম্বার 3 নয়, পয়েন্ট নাম্বার 4, নাতাশা ইন্ডাস্ট্রিজ নামীয় উৎপাদনকারী থেকে আমি কাঁচামাল কিনছি 2 লাখ টাকার, এটা একটা। এবং আরেকটা হচ্ছে পয়েন্ট নাম্বার 6, 1.5 লাখ টাকার আমি কি কিনছি, ল্যাবরেটরি ইকুইপমেন্ট কিনছি। এবং এই দোনোটাই হচ্ছে 15% ভ্যাট রেটে, কারণ এখানে আর কিছু বলে নেই যে কোনো রিডিউস রেট আছে কি না। যেখানে কিছু বলা থাকবে না সেখানে আমাদেরকে ধরে নিতে হবে সেটার ভ্যাট হচ্ছে 15%। তাহলে এই দোনোটা আমার ইনপুট এবং আমি এই দোনোটার জন্য রিবেট পাবো। 15% বলছি, কিন্তু রিবেট পাবো ওইটার জন্য না। এটা যদি কম রেটেরও হতো, কিন্তু আমার আউটপুট ভ্যাট যদি 15% হতো তাহলে কিন্তু আমি রিবেট পাবো। 15% বলছি ক্যালকুলেশনের জন্য। তাহলে চলেন আমরা ইনপুট ট্যাক্সে চলে যাই। ইনপুট ট্যাক্সে আমার এই অংশটা আসবে স্ট্যান্ডার্ড রেটেড গুডস অ্যান্ড সার্ভিসে। এই জায়গায় স্ট্যান্ডার্ড রেটেড গুডস অ্যান্ড সার্ভিস, যেটা হচ্ছে 15%-এরগুলো এই কলামে আসবে। তো আমার টোটাল ইনপুটের ভ্যালু ছিল কত, 3,50,000। 2 লাখ টাকা একটা ছিল, আর একটা ছিল 1.5 লাখ। এই 3,50,000 গুণ 15/115 ট্যাক্স ফ্র্যাকশন, এগুলো নিয়ে আমার ভ্যাট লেকচার আলোচনা করা আছে, সো আমি ইলাবোরেট করবো না এখানে যে কেমনে আমি 15/115 করলাম। এগুলো আমার ভ্যাট লেকচার যারা দেখছেন তারা কিন্তু পাইছেন। তো 3,50,000 টাকার জন্য ভ্যাট হবে 45,652.17, যেটা আমার ইনপুট ট্যাক্স রিবেট হিসাবে আমি পাবো। তাহলে এই অংশটাও শেষ রিবেটের, এখানে আর কোনো ট্রানজ্যাকশন নাই। তাহলে টোটাল ইনপুট ট্যাক্স ক্রেডিট, টোটাল ট্রানজ্যাকশন 3,50,000 টাকা এবং আমার টোটাল রিবেট হচ্ছে
45,652.61 টাকা। এবার আসেন ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট। ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট হচ্ছে, দেখেন এখানের পয়েন্ট নাম্বার 5, যেটা হচ্ছে যে প্রকিউরমেন্ট প্রোভাইডার বা যোগানদার থেকে কিনা হয়েছে। আমি কিন্তু একটা কোম্পানি, আমার কোম্পানির নাম কি এবিসি ইন্ডাস্ট্রিজ লিমিটেড, আমি একটা লিমিটেড কোম্পানি। সো আমি যখন প্রকিউরমেন্ট প্রোভাইডার থেকে কিছু কিনবো, আমাকে অবশ্যই ভিডিএস কাটতে হবে, ভ্যাট কাটতে হবে। আমি যখন নাতাশা থেকে কিনছি অথবা XYZ ডিজিটেক থেকে কিনছি, এগুলো কিন্তু 15%। তো আমি ধরে নিলাম যে তারা আমাকে 6.3 দিছে, এই জন্য আমি এখানে ভিডিএস কাটি না। কিন্তু প্রকিউরমেন্ট প্রোভাইডার তো আমাকে 6.3 দিতে পারবে না। তো বা যদি দেয়ও, প্রকিউরমেন্ট প্রোভাইডার থেকে যদি আমি কিনি, আমাকে আমাকে ভ্যাট কাটতে হবে, ঠিক আছে? তো প্রকিউরমেন্ট প্রোভাইডার থেকে কিনলে, যেহেতু এখানে ভ্যাট রেট 7.5% যোগানদারের জন্য, তাহলে আমাকে ভ্যাট কাটতে হবে। তাহলে যেহেতু ভ্যাটটা আমি কাটছি, সেই ভ্যাটটা আমাকে জমা দেওয়ার জন্য ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট করতে হবে। ভ্যাট জমা দেওয়ার, ভিডিএস জমা দেওয়ার দুইটা নিয়ম বলা হয়েছে আমাদের। ভ্যাট আইনে বলা হয়েছে যে ভিডিএস আপনি যে কাটবেন, সেটা আপনি ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট, মানে রিটার্নের মাধ্যমে ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট দিবেন। আবার SRO 149 কী বলছে? SRO 149 বলছে যে ভিডিএস কাটলে পরবর্তী 15 দিনের মধ্যে আপনি চালানের মাধ্যমে জমা দিবেন। এখানে আইন এবং SROর মধ্যে যদি কোনো কন্ট্রাডিকশন থাকে, তাহলে আইনটা প্রিভেইল করবে। সো এই যুক্তিতে আমরা এখন এটা ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট দিব, ঠিক আছে? তাহলে আমরা চলে যাচ্ছি, এই যে ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট পোর্শনে হচ্ছে আমার ওখান থেকে আমি জাহান ব্রাদার্স থেকে কিনছিলাম 2 লাখ টাকার পণ্য। 2 লাখ গুণ 7.5% ভাগ 107.5%, এটা করলেই আমার এই অ্যামাউন্টটা চলে আসবে 13,953.49। তাহলে এটা গেলে আমার ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট অংশ। ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট আমার কিছু নাই। তাহলে নেট ট্যাক্স ক্যালকুলেশন কেমনে হয়? প্রথমে হচ্ছে যে আমার টোটাল আউটপুট ট্যাক্স, যেটা আমার এক্ষেত্রে 0, এই যে ডান পাশের অ্যামাউন্টের কলামে 0, সেখান থেকে মাইনাস করব ইনপুট ট্যাক্স, যেটা হচ্ছে 45,652, যোগ করব ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট, যেটা হচ্ছে 13,953.49। তাইলে যে ফিগারটা আসে, এখানে আমার নেগেটিভ ফিগার আসতেছে 31,698.68। তাহলে আমার ভ্যাট পেয়েবল নাই, আমি উল্টা ভ্যাট বেশি জমা দিছি, আমি এটা গভর্নমেন্ট থেকে নিতে পারবো। কীভাবে নিব সেটা একটু পরে আসতেছি। মানে এখানে হচ্ছে আমার তারা নেগেটিভ ব্যালেন্স আসছে আর কি ভ্যাটে, ঠিক আছে, আমার নেট ট্যাক্স ক্যালকুলেশনে। এরপর চলে যাচ্ছি অ্যাডজাস্টমেন্ট ফর ওল্ড অ্যাকাউন্ট ব্যালেন্স। এটা এই অঙ্কে কোনো ইম্প্যাক্ট নাই। এটা হচ্ছে মানে আপনার যদি ভ্যাট কারেন্ট অ্যাকাউন্টে কোনো ব্যালেন্স থাকে, তাহলে অ্যাডজাস্ট করার বিষয়টা, যেটা আগে ছিল 10% করে অ্যাডজাস্ট করতে পারবেন নেট ট্যাক্স পেয়েবলের 10%, এখন নতুন SROর মাধ্যমে এটা হয়েছে 30%। যাই হোক, ওখানে যাচ্ছি না। অ্যাকাউন্ট কোড, প্রত্যেকটা ভিডিএস ডিপোজিট একটা কোড থাকে, আপনারা কোডটা এখানে লিখবেন। যে কোড আপনার পার্টিকুলার ভিডিএসের যে কোডটা, ভিডিএসের কোড না, সরি, প্রতিটা ভ্যাট জমা দেওয়ার ক্ষেত্রে ওই পার্টিকুলার ভ্যাট সার্কেলের একটা কোড থাকে, অ্যাকাউন্ট কোড থাকে। সেই কোডটা, আপনার যে পার্টিকুলার কোড, সেটা আপনি এখানে লিখবেন। এবং লাস্টে হচ্ছে আপনার ক্লোজিং ব্যালেন্স, যেটা হচ্ছে আমার এখানে ক্লোজিং ব্যালেন্স একটাই, যেটা আমি উপরে নেট ট্যাক্স ক্যালকুলেশন করে আনলাম। এখানে ক্লোজিং ব্যালেন্স অনেকগুলো ইকুয়েশন দেওয়া আছে ফর্মের, মানে একটা ইকুয়েশন ফলো করে আসতে হয়, যেটা হচ্ছে যে 58 বিয়োগ 50 যোগ 67, যেটা হচ্ছে 58তে থাকে আমার ভ্যাট ডিপোজিট ফর দ্য কারেন্ট পিরিয়ড। এই পিরিয়ডে যদি আমি কোনো ভ্যাট জমা দিই, আমার তো এই পিরিয়ডে ভ্যাটের ব্যালেন্সই আসছে নেগেটিভ, সো আমি কোনো ভ্যাট জমা দিই নেই। সেখান থেকে বিয়োগ করতে হয় 50। 50-এ থাকে কি, এই যে দেখেন এখানে নেট ভ্যাট পেয়েবল, যেটা আমাদের আসছে -31,698.68। আর সেটার সঙ্গে যোগ করতে হয় 67, সেটা থেকে বিয়োগ করতে হয় 67। 67 হচ্ছে আপনার এর পরের কলামে আছে রিফান্ডের যে বিষয়টা, তো এটাতে আমি একটু পরে আসতেছি রিফান্ডের বিষয়টাতে। তো ওভারঅল আমাদের যোগ বিয়োগ করলে এখানে আমাদের ক্লোজিং ব্যালেন্স আসে 31,698.68, উইচ মিনস আমার সরকারের কোষাগারে 31,698.68 টাকা জমা আছে। এটা আমি সরকার থেকে রিফান্ড ক্লেম করতে পারবো বা অ্যাডজাস্ট করতে পারবো। এখন আমি কি রিফান্ড ক্লেম করবো কি না, 11 নম্বর পয়েন্টে আছে। আমি যখন রিফান্ডের বিষয়ে লেকচার দিছিলাম, তখন বলছিলাম যে রিফান্ড
ক্লেম করতে হলে আমার 50,000-এর উপরে ব্যালেন্স হইতে হবে। প্রথমে 6 মাস ক্যারি ফরওয়ার্ড করতে হবে যদি আমি এক্সপোর্ট কোম্পানি না হয়ে থাকি। এক্সপোর্ট কোম্পানি হলে আলাদা কথা। আমি যদি এক্সপোর্ট কোম্পানি না হয়ে থাকি তাহলে 6 মাস যে রিফান্ডই হোক, 1 লক্ষ টাকা রিফান্ড হলেও আমাকে 6 মাস ক্যারি ফরওয়ার্ড করতে হবে। এরপর 50,000-এর উপরে হলে আমি রিফান্ড ক্লেম করবো, না হলে অ্যাডজাস্ট করবো। এটা নিয়ে আমার লেকচার দেওয়া আছে, ওটা দেখে নেবেন। যেহেতু এখানে এটা 6 মাসও হয় না এখনও এবং 50,000-এর উপরেও না, সো আমি রিফান্ড ক্লেম করবো না, এখানে নোতে টিকমার্ক দিয়ে দিব। এরপর হচ্ছে প্রতিটা রিটার্নে একটা ডিক্লারেশন থাকে, সেই অনুযায়ী আমি ডিক্লারেশন দিয়ে আমার যে ডিটেলসগুলো আছে জুলাই মাসের রিটার্নটা আমি এভাবে সাবমিট করব। তো আজকের ভিডিও এটুক, এবং নেক্সটের ভিডিওতে আমরা এই পরের মাসের ট্রানজ্যাকশন নিয়ে এবং এই পরের মাসের রিটার্ন নিয়ে আলোচনা করব। ইনশাল্লাহ আপনারা তখন থাকবেন, এবং ভিডিওটা ভালো লাগলে কাইন্ডলি ভিডিওটা লাইক করে দিন এবং শেয়ার করে দিন। ধন্যবাদ।